নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। পূর্ণ রাজ্য স্বীকৃতির 50 বছর পূর্তি উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষ্ঠা দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে ত্রিপুরা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণ রাজ্য দিবস ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিচয় বহন করে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা যেন উন্নয়নের নতুন উচ্চতায় এগিয়ে যেতে পারে তার জন্য 53তম পূর্ণ রাজ্য দিবসের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বাঞ্চলে জিডিপি বৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতির রাষ্ট্র হবে ভারত। এক্ষেত্রে কাজ করছে কেন্দ্রের আর্টিস্ট পলিসি, কাজ করছে রাজ্য সরকারও। 53তম পূর্ণ রাজ্য দিবস উদযাপনের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন হলেই উন্নয়ন হবে দেশের বলে আবারও একবার জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 53তম পূর্ণ রাজ্য দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলে জিডিপির হার বৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতির রাষ্ট্র হবে দেশ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইস্টার্ন রিজনের যে একটা স্টেট আছে তার আয়তন উত্তরপ্রদেশের ডাবল, মানে যে কারণে আমরাও জানা ছিল না, শুনে আমরা অবাক হয়ে গেলাম। এবং যে সূর্যোদয় কিন্তু নর্থ ইস্টেই প্রথমে শুরু হয় অরুণাচল প্রদেশ থেকে। আমি নিশ্চিত যে আগামী দিনে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপ করবেন না। তো আগামী দিন এই নর্থ ইস্ট রিজন থেকেই আপনি দেখবেন যে আর্থিক যে আমরা এখন পঞ্চম স্থানে আছি, তৃতীয় স্থানে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এখান থেকেই এই জিডিপির যে বৃদ্ধি এই নর্থ ইস্টার্ন রিজন থেকে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিএসডিপির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে এসডিজিতে ত্রিপুরা রয়েছে প্রথম সারিতে। রাজ্যের প্রায় 28,000 কোটি টাকার বাজেটে 3700 কোটি টাকা রয়েছে রাজ্যের নিজস্ব আয়। বেতন সহ কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে মোট 10,000 কোটি টাকার মধ্যে 25% ব্যয় করা হচ্ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরাতে আমাদের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন উন্নয়নের কতগুলো মানে ডাটা আছে সেইগুলো যদি আমরা দেখি তাতেই বোঝা যায় ত্রিপুরা কোন দিকে যাচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যদি আমরা কথা বলি, আমরা অলরেডি ত্রিপুরা মুভড ফ্রম এ পারফরমেন্স স্টেট টু ফ্রন্ট রানার ফার্স্ট মুভিং স্টেট ইন 2023-24। তো সব দিক দিয়ে কিন্তু ত্রিপুরা এখন আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর আগেও আমরা বলেছি কয়েকটা জায়গায় যে ত্রিপুরার এখনে আমাদের টোটাল আমরা 27 থেকে 28,000 কোটি টাকার আমাদের বাজেট। আমাদের ওন যে রেভিনিউ সোর্স মাত্র 3,700 কোটি টাকা। তো সেই জায়গার মধ্যে আমাদের যদি বেতন কাঠামো, আমরা যদি বেতন এবং আমাদের যেসব লোন, তার ইন্টারেস্ট ইত্যাদি, পেনশনার তাদের দেওয়ার পরে আমাদের 10,000 কোটি টাকার মতো থাকে। 10,000 কোটি টাকার মধ্যে আমাদের যে এডিসি আছে তাদেরকে আমাদের 25% দিতে হয়। যারা ইউএলবিস আছে সেখানে আমাদের 10% দিতে হয়, ইউএলবিস এবং রুরাল এরিয়াসগুলো। এর মধ্যেও আমরা যত ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করে যাচ্ছি, কারণ বিভিন্ন স্কিমে আমাদের দিল্লি থেকে টাকা আসছে, আমরা সেইভাবে আমরা এডিসি কে দিচ্ছি বিভিন্ন আমাদের স্টেটের। 53তম পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যের নতুন লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1949 সালের 15 অক্টোবর ভারতের অন্তর্ভুক্ত হয় ত্রিপুরা। এরপর 1972 সালের 21 জানুয়ারি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে উদযাপন করা হয় পূর্ণ রাজ্য হিসেবে। এই দিন ত্রিপুরা রাজ্যের পাশাপাশি পূর্ণ রাজ্য দিবস উদযাপন করে উত্তর পূর্ব ভারতের মণিপুর এবং মেঘালয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান পেয়েছেন প্রয়াত শিক্ষাবিদ সুশান্ত কুমার চৌধুরী। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান পেয়েছেন মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের প্রাক্তন এই অধ্যক্ষ। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসে এবারে স্টেট সিভিল অ্যাওয়ার্ডের মধ্যে মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান পেয়েছেন প্রয়াত শিক্ষাবিদ সুশান্ত কুমার চৌধুরী। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান পেয়েছেন মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের প্রাক্তন এই অধ্যক্ষ তথা শিক্ষাবিদ প্রয়াত সুশান্ত কুমার চৌধুরী।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষাবিদ সুশান্ত কুমার চৌধুরীর পুত্র শুভেন্দু চৌধুরীর হাতে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্মাননা হিসেবে দেওয়া হয় স্মারক, উত্তরীয় মানপত্র ও 5 লক্ষ টাকার চেক। স্টেট সিভিল অ্যাওয়ার্ডে এবার 5টি সম্মাননা এবং 10টি স্টেটহুড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ত্রিপুরা বিভূষণ ছাড়াও সম্মাননাগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা ভূষণ সম্মান, শচীন দেববর্মন স্মৃতি রাজ্য সম্মান, মহারানী কাঞ্চনপ্রভা দেবী রাজ্য সম্মান এবং বিজ্ঞান ও পরিবেশের রক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্য পুরস্কার। তাছাড়া অনুষ্ঠানে উদ্ভাবনী ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপের জন্য চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছে রাজ্য সরকার। এই অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেয়েছে তথ্য প্রযুক্তি দপ্তর, দ্বিতীয় পুরস্কার পেয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ও রাজস্ব দপ্তর। বিজ্ঞান ও পরিবেশের রক্ষায় রাজ্য পুরস্কার পেয়েছে স্মিতা দত্ত চৌধুরী। 10টি স্টেটহুড অ্যাওয়ার্ডের মধ্যে মরণোত্তর সুনাগরিক পুরস্কার পেয়েছেন আগরতলার ইন্দ্রনগরের প্রয়াত চিরঞ্জিত দে। গত আগস্ট মাসের বন্যায় মানুষের জীবন রক্ষায় তিনি প্রাণ দিয়েছিলেন। এজন্য প্রয়াত চিরঞ্জিতের মা মীনা দের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। তাছাড়া শিল্প মহলে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ স্টার্টআপ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে নাগিছড়া রিপন দাসকে। কৃষি উদ্যান পালনে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে চরিলামের কমলদীপ বর্মাকে। মৎস্য চাষে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে নাগিছড়া রিপন দাসকে। প্রাণী পালনে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে উদয়পুর পিত্রার প্রিয়াঙ্কি দেব শর্মাকে। গ্রামীণ শিল্প ও হস্তকারু শিল্পে বিশেষ দক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে দশদার পিঙ্কু কুমার নাথকে। শিল্পক্ষেত্রে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে কমলপুর কোচাই নালার বিমল সিংহকে। শ্রেষ্ঠ মোবাইল অ্যাপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি দপ্তরকে। সমবায় ক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে টাকারজলা ল্যাম্পসকে। শ্রেষ্ঠ শিক্ষাবিদের পুরস্কার দেওয়া হয়েছে পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশান্ত চক্রবর্তীকে। পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান রাজ্য প্রশাসনের পক্ষ থেকে চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ডও প্রদান করা হয়েছে। এবার জেলা স্তরে বেস্ট পারফর্মিং এর ডিস্ট্রিক্টের প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে ধলাই জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা। বেস্ট পারফর্মিং ব্লকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে সালেমা, বক্সনগর ও পুরাতন আগরতলা ব্লক। চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড বিভাগে ব্যক্তিগত ক্ষেত্রে বিশেষ দক্ষতা ও উদ্ভাবনী ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ। বাল্য বিবাহ প্রতিরোধে বালিকা মঞ্চ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন কুমারঘাট ব্লকে বিডিও ডক্টর সুদীপ ভৌমিক। গ্রামীণ বিদ্যুতায়নে সৌরশক্তি ব্যবহারে উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। তৃতীয় পুরস্কার পেয়েছেন আইএফএস সুমিত দেব। ত্রিপুরা রাজ্যের প্রতীক তৈরি করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী চিত্রশিল্পী পুষ্পল দেবকে পুরস্কৃত করা হয় 53তম পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 21শে জানুয়ারি ত্রিপুরার পাশাপাশি পূর্ণ রাজ্য দিবস উদযাপিত হয় মণিপুর এবং মেঘালয়েও। এদিন ত্রিপুরা রাজভবনে উদযাপিত হল মণিপুর এবং মেঘালয়ের পূর্ণ রাজ্য দিবস। রাজ্যে অবস্থানকারী মণিপুর এবং মেঘালয়ের পড়ুয়া এবং অভিবাসীদের নিয়ে রাজভবনে অনুষ্ঠিত হয় এই দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেচিনাল্ডো। নিজ নিজ রাজ্যের কৃষ্টি এবং সংস্কৃতি সময়ে সময়ে জনসম্মুখে তুলে ধরার জন্য রাজ্যে অবস্থানকারী মণিপুর এবং মেঘালয়ের অভিবাসীদের উদ্দেশ্যে এদিন আবেদন রাখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেচিনাল্ডো। लोगों को यही बोला है कि अपने भारत में बहुत से चीज देखने के लायक है, मगर सब लोगों को नहीं मालूम। तो आप ही आपके स्टेट के तरफ से एम्बेसडर बन के आपके स्टेट का क्या क्या विशिष्टता है। কৈলাসহরের ভুঁইয়া পাড়ার মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক কৌতূহল বিরাজ করছে স্থানীয় জনগণের মধ্যে। মূর্তি উদ্ধারের ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ঊনকোটি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
কৈলাস শহরের গৌরাঙ্গনগর ব্লকের অধীন দেউড়াছড়া এডিসি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় মঙ্গলবার কাজ করার সময় শ্রমিকরা মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেছে। উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি শত বছর প্রাচীন ব্রহ্মার মূর্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটিকে গণেশের মূর্তি বলেও ধারণা করছেন এলাকাবাসী। মূর্তি উদ্ধারের ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক সহ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের ঊনকোটি জেলার সংরক্ষক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত পাথরের মূর্তিটি বর্তমানে ঊনকোটি জেলা শাসকের অফিসে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। মূর্তি উদ্ধার হবার পর পর্যবেক্ষণ শেষে এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। ভূঁইয়াপাড়ার ৪ নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরান একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে। তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দেওড়াছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন। অনেক গ্রামের লোক এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে। আমরা এসেছি। আমি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার, ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন। ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে ভূঁইয়াপাড়া এলাকা ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং ১.৫ কিলোমিটার দূরত্বের মধ্যে শিববাড়ি গ্রামে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ। তাই উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতত্ত্বের নিদর্শন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং মোটর ভেহিকেল অ্যাক্টের নিয়মগুলো কার্যকর বিষয় নিয়ে রাজ্য সরকার থেকে রিপোর্ট তলব করল দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে মোট ২৩টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রিপোর্ট তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং মোটর ভেহিকল অ্যাক্টের নিয়মগুলি কার্যকর করার বিষয় নিয়ে রাজ্য সরকার থেকে রিপোর্ট তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভোয়ানের একটি বেঞ্চ তলব করেছে এই রিপোর্ট। ত্রিপুরার পাশাপাশি মোট 23টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও রিপোর্ট তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এই ক্ষেত্রে রিপোর্ট জমা দিয়েছে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মোট 23টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এই ক্ষেত্রে রিপোর্ট জমা দেয়নি বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। দুর্ঘটনাস্থল, জংশন এবং 10 লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলিতে ইলেকট্রনিক ডিভাইস ইনস্টল করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি পদক্ষেপ নিয়েছে তার রিপোর্ট আকারে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সড়ক নিরাপত্তা নিয়ে গঠিত সুপ্রিম কোর্ট কমিটিতে পাঠানো হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জমা দেওয়ার রিপোর্ট। গত 2রা সেপ্টেম্বর 2024 সালে সমস্ত রাজ্য সরকারকে মোটর ভেহিকল অ্যাক্ট 1988 এর 136A ধারা কার্যকর করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এই আইনের 167A বিধি অনুসারে ইলেকট্রনিক ডিভাইসের ফুটেজের ভিত্তিতে চালান জারি করা যেতে পারে। সমস্ত রাজ্য সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রিপোর্টগুলি 25শে মার্চ সড়ক নিরাপত্তা নিয়ে গঠিত কমিটির দ্বারা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এরপরে ইলেকট্রনিক মনিটরিং এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার জন্য অপারেশনাল পদ্ধতি প্রস্তুত করার কথা বিবেচনা করা হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ করা যেতে পারে রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত 3 বছরে অর্থাৎ 2021, 22 এবং 23 সালে রাজ্যের বিভিন্ন থানায় মোট 1631টি সড়ক দুর্ঘটনার মামলা নথিভুক্ত করা হয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যা 696। মহাসড়কে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে পশ্চিম জেলা থেকে সাব্রুম, সিপাহীজলা এবং গোমতী জেলা পর্যন্ত কাজ করার জন্য 24/7 জাতীয় হাইওয়ে টহল যান পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। 2024 সালে মোট 750টি যান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 250 বলে সর্বশেষ রিপোর্টে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। যান দুর্ঘটনায় মৃতের সংখ্যা হ্রাস করতে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সহায়তাকারীকে গুড সামারিটান পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা 3,15,104 জন। সর্বশেষ তথ্য পরিসংখ্যানে জানালো রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে মোট বেকারের সংখ্যা কত?
এ সময়ে বেকাররা তো বটেই, সাধারণ মানুষের কাছেও বর্তমানে এ হলো কোটি টাকার প্রশ্ন। এক্ষেত্রে সরকারিভাবে জানানো হয়েছে 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে নথিভুক্ত বেকারের সংখ্যা 3,15,104 জন। মোট বেকারের মধ্যে 1,76,763 জনই হচ্ছেন তফসিলি জাতি ও উপজাতি অংশের, অর্থাৎ পিছিয়ে পড়া অংশের যুবক যুবতীরাই সবচেয়ে বেশি বঞ্চিত সরকারি চাকুরির ক্ষেত্রে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য রয়েছে। চাকরি প্রদানে রাজ্য সরকারের ভূমিকা দেখে অধিকাংশ যুবক যুবতী পোর্টালে নাম লেখাতে চাইছেন না বলে মন্তব্য একাংশ বেকারদের। অপরদিকে গ্রাম পাহাড়ের যুবক যুবতীদের কাছে অনলাইন ব্যবস্থার সহজ সুযোগ সুবিধা অধরা এখনো, আবার পোর্টালে নিয়মিত আপডেট করাচ্ছে না অনেকে, ফলে বেকারের সঠিক তথ্য উঠে আসছে না বলে মনে করছেন একাংশ তথ্যবিজ্ঞ মহল। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কাজের জন্য বহিরাজ্যকে বেছে নিচ্ছেন বহু যুবক যুবতী। অর্ধশিক্ষিত যুবরাও পাড়ি জমাচ্ছেন অন্যত্র। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, এমনকি গুয়াহাটি শহরেও কর্মরত ত্রিপুরার ছেলে মেয়েদের খোঁজ মেলে অতি সহজে। বহু যুবকের মৃত্যুও ঘটেছে বহিরাজ্যে কাজ করতে গিয়ে। 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত রাজ্যে মাধ্যমিক উত্তীর্ণ কর্মপ্রত্যাশী রয়েছেন 77,937 জন, উচ্চ মাধ্যমিক 84,537 জন, স্নাতক 73,138 জন, স্নাতকোত্তর 18,332 জন, ডাক্তার 481 জন, বিটেক 6,176 জন, এমটেক 697 জন এবং অন্যান্য বিষয়ে 53,806 জন। ইতিমধ্যে পোর্টালে নাম নথিভুক্ত করা বেকারদের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে গেছেন 18,464 জন। বেকারদের মধ্যে 1,05,007 জন তফসিলি উপজাতিভুক্ত আর তফসিলি জাতিভুক্ত 76,256 জন, অর্থাৎ মোট 3,15,104 জন কর্মপ্রত্যাশীর মধ্যে তফসিলি জাতি উপজাতি মিলিত অংশে রয়েছেন 1,76,763 জন। বাকি 1,38,341 জন সাধারণ সহ অন্যান্য ক্যাটাগরি। স্বাভাবিকভাবেই প্রশ্ন, নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি পুরোপুরি মানা হচ্ছে না তো? প্রশ্ন উঠছে তা নিয়েই। বর্তমানে চাকুরিতে এসেছে আউটসোর্সিং, বিভিন্ন দপ্তরে কর্মী দিচ্ছে ঠিকাদার সংস্থা। নানা মহলের অভিযোগ সংরক্ষণ নীতিটিকে বিবেচনায় রাখছে না নিয়োগকারী সংস্থাগুলি। এদিকে বারবার চাকুরির বিজ্ঞাপন এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পরেও সরকারি দপ্তরগুলিতে নিয়োগ না হওয়ার কারণে কর্ম বিনিয়োগের পোর্টালে নাম নথিভুক্ত করতে উৎসাহ দেখাচ্ছে না রাজ্যের একাংশ শিক্ষিত বেকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যে কোনো জরুরিকালীন পরিষেবা দিতে ভারতীয় রেল কর্তৃপক্ষ যে সর্বদাই প্রস্তুত, তার প্রকৃষ্ট উদাহরণ দেখা গেল সোমবার গুয়াহাটি রেল স্টেশনে। আগরতলা থেকে রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেনে বারাউনি যাওয়ার পথে গুয়াহাটি রেল স্টেশনে রেল কর্তৃপক্ষের সহায়তায় জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করেন বিহারের একজন মহিলা। 20 জানুয়ারি বিহারের এক দম্পতি আগরতলা থেকে বারাউনি যাওয়ার পথে আচমকা রেলের মধ্যে মহিলার প্রসবকালীন যন্ত্রণা শুরু হয়। খবর পেয়ে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ ওই মহিলা সহ পরিবারের লোকজনকে জরুরি ভিত্তিতে গুয়াহাটি রেল স্টেশন নামার পরামর্শ দেন। ট্রেনটি গুয়াহাটি রেল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সন্তান সম্ভবা মহিলা ও তার স্বামী জরুরিকালীন অবতরণ করলে সংশ্লিষ্ট রেলওয়ে বিভাগের চিকিৎসক ও মহিলা কর্মীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করেন। সন্তান জন্ম দেওয়ার পর মা ও শিশুকে আপৎকালীন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী 26শে জানুয়ারি রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 1 বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে গৃহীত কর্মসূচি ঘোষণা করলেন স্কুল কর্তৃপক্ষ। 26শে জানুয়ারি মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি পালন উপলক্ষে আগামী 1 বছর ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে মেগা রক্তদান শিবির, রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, মেগা স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণ সহ গান্ধী জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সহ আরও বিভিন্ন অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এছাড়া 26শে জানুয়ারি অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের বর্তমান সাংসদ রাজীব ভট্টাচার্য। এবং বছরব্যাপী যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে 28শে জানুয়ারি বিকেল 4টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার যেহেতু প্লাটিনাম জুবিলি এবং 75 ইয়ার্স আমাদের এই বিদ্যালয় পদার্পণ করতে যাচ্ছে, সেই জন্য এই 26শে জানুয়ারি যে রিলেটা হবে খুব বড় আকারে আমরা করতে যাচ্ছি এবং আমাদের
প্রাক্তন স্টুডেন্ট এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যসভার এমপি শ্রী রাজীব ভট্টাচার্য। নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো নানা খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25শে ফেব্রুয়ারি থেকে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে 24 ফেব্রুয়ারি থেকে। অথচ পরীক্ষার্থীদের আবেদনপত্র পর্ষদে জমা পড়ার স্লট গতিতের কারণে প্রশ্নের মুখে এসে ঠেকেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা প্রস্তুতি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষায় বসার আবেদনপত্র জমা পড়ছে স্লট গতিতে, ফলে প্রশ্নের মুখে এসে ঠেকেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা প্রস্তুতি। এক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে যথাসময়ে ঠিকঠাক ভাবে সবকিছু শেষ করা নিয়েও। পর্ষদের মাধ্যমিক এবং সমতুল্য মাদ্রাসা আদিম পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছেন প্রায় 35,000 ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজিতে নাম নথিভুক্ত করেছে প্রায় 24,000 ছাত্রছাত্রী। অথচ এখনো পর্যন্ত মাধ্যমিক সমতুল্য পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন মাত্র 11,000 পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় জমা দিয়েছেন প্রায় 7,000 পরীক্ষার্থী। তাদের আবেদনপত্রের সিংহভাগ এখনো জমা পড়েনি পর্ষদে। সমস্যা এখানেই শেষ নয়, এখনো বহু পরীক্ষার্থীর নাম নথিভুক্তকরণ তথা রেজিস্ট্রেশন করাচ্ছেন নিজেদের নাম, অথচ এই কাজ করার কথা 2023 সালে। এমত অবস্থায় যথাসময়ে যথাযথভাবে পরীক্ষার কাজ শেষ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে পর্ষদের তরফে। কেননা পর্ষদে বিভিন্ন বিদ্যালয়ের তরফে পরীক্ষার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার পর পর্ষদের আরো বহু কাজ থাকবে বকেয়া। আর অন্যতম হলো পরীক্ষার্থীদের এডমিট কার্ড ছাপানোর কাজ। এই ছাপানোর আগে পরীক্ষার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার পরেও রয়েছে আরো বেশ কিছু প্রক্রিয়া। আর পর্ষদে আবেদনপত্র জমা পড়ার আগে এই প্রক্রিয়া শুরু করার নেই কোনো সুযোগ, কারণ আবেদনপত্র জমা পড়ার আগে পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ সহ পরীক্ষার্থীর নাম এবং অন্যান্য তথ্য জানা সম্ভব নয় পর্ষদের পক্ষে। ফলে নির্দিষ্ট সময়ে 31শে জানুয়ারির মধ্যে পরীক্ষার্থীদের আবেদনপত্র পর্ষদে জমা পড়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। এই নিয়ে কিছুতেই আর সময় বাড়াতে রাজি নন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। প্রয়োজনে এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করতে পারেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে পর্ষদের পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এই কাজ চলবে 31 জানুয়ারি পর্যন্ত। সে হিসেবে হাতে আর বেশি সময় নেই। তারপরেও একাংশ বিদ্যালয় কর্তৃপক্ষের দায়সারা মনোভাব উদ্বেগের মধ্যেই রেখেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 24 ফেব্রুয়ারি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাধারঘাট স্পোর্টস স্কুলের হোস্টেল থেকে সোমবার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী আলিশা দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে এই মৃত্যুর ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আগরতলা এডিনগর থানার পুলিশ। স্কুল ছাত্রী আলিশার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন ও সহপাঠীরা হোস্টেলে এসে মৃত্যুর কারণ জানতে চাইলে হোস্টেল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে হোস্টেল চত্বরে চরম বিশৃঙ্খলার অবস্থা ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। হোস্টেল চত্বরে গড়ে ওঠা একটি পারিবারিক কমপ্লেক্সকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে অন্য ছাত্রছাত্রীদের মধ্যে। মেধাবী ছাত্রী হিসেবে সহপাঠীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ অন্যান্য ছাত্রছাত্রীরা। হোস্টেল চত্বর লাগানো সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশি তদন্ত শুরু করার আবেদন জানানো হয়েছে স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। কালকে যে ঘটনাটা এই হোস্টেলে ঘটে গিয়েছে এটা অনেক দুঃখজনক ঘটনা, কারণ একজন ক্লাস 6 এর পড়ুয়া ছাত্রী এইভাবে সুসাইড করাটা
উচিত না। আর আমরা আজকে ফ্যামিলির সাথে কথা বলি, ফ্যামিলির সাথে কথা বলে আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একদম ভালো ছাত্রী, কোনো সুসাইডের কোনো লক্ষণ সেখানে নেই। তো আজকে আমরা হোস্টেল সুপারের সাথেও কথা বলি, সুপার আমাদেরকে আগামী দিনের কার্যপ্রণালী এবং নীতি নির্ধারণে মতবিনিময় সভার আয়োজন করেছে রাজ্যের সংবাদ জগতের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। মঙ্গলবার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আগামী 28 জানুয়ারি বিকেল 4টায় এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সানিদ্বীপ রায়। সংবাদ মাধ্যমের চলার পথের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং আগামী দিনে সংবাদ মাধ্যমের ভূমিকা কি হওয়া প্রয়োজন এই বিষয়গুলো আলোচনা করার জন্য সংবাদকর্মী, সাংবাদিক, সম্পাদক এবং সংবাদ মাধ্যমের মালিকদের এই বৈঠকে অংশগ্রহণ করার আহ্বান রেখেছে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। সঙ্গে মত বিনিময় করে আগামী দিনের আমাদের যে প্ল্যাটফর্ম, আমরা যে কাজগুলি করতে চাই, আমাদের ভূমিকা, আমাদের নীতিবোধ, আমাদের কার্যপ্রণালী সবকিছুকে আমরা একটা শেপে নিয়ে যেতে চাইছি। আমরা একটা কার্যপ্রণালী অন্তর্ভুক্ত করতে চাইছি। আমাদের দুঃখ বেদনা, আমাদের যে বহিঃপ্রকাশ, আমাদের বিভিন্ন এটিটিউড সবগুলিকে একটা জায়গায় আনতে চাইছি। এর জন্য আমরা সংবাদকর্মী, সাংবাদিক, সংবাদপত্রের সম্পাদক, মালিক সবার সহযোগিতা চাই। আমরা চাই সবাই মিলে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের এথিক্স গুলি গড়ে উঠবে। এই মর্মে আমরা আগামী 28 জানুয়ারি বিকেল 4টা প্রেস ক্লাবে, এই প্রেস ক্লাবে আমরা বসতে চাই। সবাইকে নিয়ে আমরা আমাদের অ্যাসেম্বলি অব জার্নালিস্টের তরফ থেকে অনুরোধ করব সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত পেশার আমাদের সহযোদ্ধাদের যে আপনারা আসুন, আমরা কথা বলি, আমরা আগামী দিনের আমাদের নীতি নিরূপণ করি, যা থেকে আমরা আগামী দিনের পথ চলা শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। তার আগে ভারত সফরে এসেছে ইংল্যান্ড। 5টি টি-20 ম্যাচ এবং 3টি একদিবসীয় ম্যাচের সিরিজ খেলবে দুদল। আর বুধবার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজের প্রথম ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট টিম। বুধবার অর্থাৎ 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। আর তার একদিন আগেই দল ঘোষণা করলো ইংল্যান্ড। প্রকাশিত হওয়া তালিকায় রয়েছে ল্যাঙ্কাশায়ারের ফিল সল্টের নাম। ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে ইংল্যান্ডের হয়ে উইকেট কিপিং করবেন তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্য অনুসারে ভারতের বিরুদ্ধে সাদা বলের প্রথম সিরিজে অধিনায়ক হয়েছেন জস বাটলার। সেই সঙ্গে ফাস্ট বোলার হিসেবে প্রথম একাদশে রয়েছেন জফরা আর্চার এবং মার্ক ও। 2021 সালে 21 মার্চ শেষবার ভারতের মাটিতে ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন ড্যারেন গফ। এক কথায় টানা 4 বছর পর ভারতের মাটিতে খেলবেন তিনি। বুধবার কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজ। কলকাতায় উদ্বোধনী ম্যাচের পর বাকি ম্যাচগুলো হবে চেন্নাই, রাজকোট, পুনে ও মুম্বাই। টি-20 সিরিজের পর ভারতের বিপক্ষে 3টি ওয়ানডে ম্যাচও খেলবে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে নাগপুরে। এদিকে ইডেনের ভারত ইংল্যান্ড লড়াই মোহাম্মদ শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচ বলে চিহ্নিত হচ্ছে। সেই ম্যাচে ইতিহাস তৈরি করতে পারেন অর্শদীপ সিং। আর 2টি উইকেট নিতে পারলেই টি-20 ফরম্যাটে দেশের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন অর্শদীপ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।